আই, আমার জুতোটা পরিষ্কার করে দে জলদি। জি ম্যাডাম। জুতা। আমার বয়ফ্রেন্ড আসবে, জলদি আমার হাজবেন্ডকে ভাগা, আমি তোকে 10,000 টাকা দিব। হয়ে গেছে তোমার কথা? চলো স্যার, আপনার একটা কথা কইতাম। অর্ণব স্যার আপনার দেখা করতে বলছে। অর্ণব আমাকে দেখা করতে বলছে? কই, আমাকে তো কোনো টেক্সট বা কল কিছু করলো না। স্যার আমার লগে দেখা হয়েছিল তো কইছে, আর কোনো চার্জ ছিল না, এর লেগে আমার কইছে আপনার জন্য তাড়াতাড়ি দিয়ে পাঠাই। কি বলে, কখনো দেখা করতে বললে তো আমাকে আগে থেকে ইনফর্ম করে রাখে। আলিফ, আমি বলছি কি, যেহেতু অর্ণব ভাইয়া তোমাকে দেখা করতে বলছে, নিশ্চয়ই কোনো এমার্জেন্সি আছে। আর ও তো বললো যে তার ফোনে নাকি চার্জ ছিল না, এই জন্যই ওকে দিয়ে বলাইছে। আমার মনে হয় তোমার যাওয়াটা উচিত। এমনিতে অনেক সিক লাগতেছে, এখন আবার মাথা যন্ত্রণা বাড়ছে। এক কাজ করো, যেহেতু বলছেই, তুমি নিজে গিয়ে অর্ণবের সাথে একটু দেখা করে আসো, আমি একটু বাসায় যাই, একটু রেস্ট করি। স্যার স্যার স্যার, একটা জিনিস ভুল হয়ে গেছে। অর্ণব স্যারে কইছে আপনারে আর ম্যাম রে দুইজনেই যাইতে কইছে, কি জানি আর্জেন্ট কিছু কথা আছে। আলিফ, আমি বলতেছি তো, হয়তো ইমার্জেন্সি। আর দেখো না, শুধু তোমাকে না, আমাকেও সাথে যেতে বলছে। তার মানে হচ্ছে নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট কাজ আছে। তুমি এক কাজ করো, আমাকে সাথে নিয়ে চলো, দেখি ভাইয়ার কি কথা বলতে চায় আমাদের সাথে। চলো। কি যে করে না, মানে এই সময় ডাকতে হবে আমাকে, আবার তোমাকেও সাথে ডাকতে, তাহলে আর কি করার। এক কাজ করি, আমি গাড়ি বের করে তুমি আসো। আই শোন, আমি এখন যাচ্ছি, আমি একটু পরে চলে আসবো। আর তুই আমার বয়ফ্রেন্ড আসলে সোজা ভিতরে ঢুকে দিবি বাসা, কেমন? তা না হয় ঢুকে এলাম ম্যাডাম, কিন্তু আপনি তো ওই যে পায়ে লিখে রাখছেন 10,000 টাকা জানি দিবেন। ও, টাকা কেমনি দিবেন? তোদের মতো মানুষ নিয়ে পারলাম না। আমি যেহেতু বলছি যে আমার কাজটা করে দিলে তোকে আমি 10,000 টাকা দিব, মানে দিব। এখানে এত কথা কিসের? ও, আপনি যেহেতু কইছেন সত্যি টাকা দিবেন, বয়ফ্রেন্ডে 1 টাকা 10টা ঢুকাইলেও কোনো প্যারা নেই, আমি সবগুলারে ঢুকামো। স্যার তো কি, স্যারের বাপও জানবো না, জান আপনি। কাজটা ঠিকঠাক মতো করবি, ঠিক আছে? আর কাজ শেষে টাকাটা পেয়ে যাবি। আচ্ছা ম্যাডাম। যাইবো দূর মিয়া, কখন কয়ে গেছেন ম্যাডাম আপনি? স্যার স্যার, আপনি এনে কেন অন্য কাউকে এক্সপেক্ট করছিলি বুঝি? না না না, আমার এক বন্ধু আইব, আর কথা বুঝেছিলাম। বন্ধু? বন্ধু নাকি বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড মানে বুঝলাম না স্যার। বুঝতে পারলি না, আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমার ওয়াইফ যে তোকে বলছে তার বয়ফ্রেন্ড আমার বাড়িতে আসবে, আমাকে ভাগাইতে হবে, যার জন্য তোকে 10,000 টাকা দেয়া হবে। সেই বয়ফ্রেন্ডের জন্য তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলি, রাইট? সত্যি কথা কইতেছি, আমার কোনো দোষ নেই, যা করার সব আপনার বউ করছে। আপনার বউ আমার 10,000 টাকা লোভ দেখাইছে, এর লেগে আমি এই কাজটা করি। স্যার আমার মাফ করে দেন স্যার। এক্স্যাক্টলি, সবকিছু তো আমিই করেছি। আরে সবকিছুর মধ্যে না একটা টুইস্ট আছে। মানে এই যে আমি যে তোকে বলছি যে 10,000 টাকার বিনিময়ে তুই আমাকে কাজটা করে দিবি, মানে আমার বয়ফ্রেন্ডকে বাসে ঢুকতে দিবি, এই সব কিছু ছিল আমাদের নাটক। মানে ম্যাডাম আপনি এগুলো কি কইতেছেন? ও, মানে মানে বুঝতে পারতেছিস না, তাই না? আমি তোকে ক্লিয়ার করে বলছি। আসলে তোকে আমরা যখন এইখানে জবে রাখি, আমাদের আশেপাশে মানুষজন না তোর নামে অনেক কথা বলছিল। অনেকে এসে তোর নামে অনেক কমপ্লেন দিয়ে গেছিল। বাট আমরা বিশ্বাস করি, স্পেশালি তোর স্যার আলিফ তো আমাকে কতদিন যাবত ধরে বলছিল যে মুনা, আমার মনে হয় দারোয়ানটাকে এখন আর রাখা উচিত না, ওকে বিদায় করা উচিত। কিন্তু আমি আসলে ওকে না করেছিলাম। আমি ভেবেছিলাম যে না, তুই আসলে খারাপ মানুষ না, তুই অনেক ভালো একজন মানুষ। কিন্তু আলিফ যখন রীতিমতো আমাকে বলছিল, তখন আমার কাছে মনে হচ্ছিল ওকে ফাইন, তাহলে একটা কাজ করা যায়, ওর একটা পরীক্ষা তো নেওয়াই যায়, দেখি ও আসলে কতটুকু ভালো বা খারাপ। আর এরপরে আমাদের দুজনার এই প্ল্যানে তুই পা দিয়েছিস। আর দেখ,
কেমনি তুই ফাঁদে পড়ে গেলি? সামান্য 10,000 টাকায় তুই তো নিজের মনুষ্যত্বকে বিক্রি করে দিলি। মানে 10,000 টাকার লোক সামলাতে পারলি না। মানে আজকে যদি আমার জায়গায় অন্য কেউ থাকতো আর তোকে যদি বলতো যে 10,000 টাকার বিনিময়ে তুমি আমাকে এই কাজটা করে দাও, তুই তো সুসুর করে করে দিতি। একেবারে এটা চিন্তা করতি না এই কাজটা কি ভালো নাকি খারাপ, এই কাজটা করলে কি হবে না হবে। জাস্ট তোর লাগবে টাকা, আর টাকার জন্য তুই চাইলে তোর মালিককেও মেরে ফেলতে পারবি, তাই না? তো তোর মতো মানুষকে আমরা কাজে রাখবো কোনোদিনও না। আর আলিফ, আই এম সরি, আসলে তোমার কথা আমার আগেই শোনা উচিত ছিল। আমি যদি আগে শুনতাম তাহলে হয়তো আজকে এই এত নাটক করতে হতো না। আর আজকের এই নাটকের বিনিময়ে অ্যাটলিস্ট আমাদের জীবনটা বেঁচে গেছে। তা না হলে দাঁড়ানোর জন্য আমাদের যে কত বড় ক্ষতি হয়ে যেত, এটা এখন কল্পনা করতে গেলেও না আমার বুকটা কেঁপে উঠতেছে। কিরে, এখনো সবকিছু ক্লিয়ার হতে পারিসনি, তাই তো? ঠিক আছে, তুই একজন সিকিউরিটি গার্ড। তোর দায়িত্ব কি? একটা বাড়ি বা একটা অফিস বা যেখানের দায়িত্ব তোকে দেওয়া হয়েছে সেই জায়গার রক্ষণাবেক্ষণ করা, সেখানের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জিনিসপত্র যেন সেফলি থাকে, এইটা হচ্ছে দেখা তোর দায়িত্ব। কিন্তু তুই কি করলি? সামান্য 10,000 টাকার বিনিময়ে তুই আমার ওয়াইফকে এইটা পর্যন্ত বলছিস যদি আরো 10টা বয়ফ্রেন্ড আমার বাড়িতে ঢুকাইতে হয় তুই সেটাও ঢুকাইতে পারবি, শুধুমাত্র টাকার বিনিময়ে। তার মানে কি, আজ বাদে কাল যদি আমার কোনো শত্রু বা কোনো ডাকাতের দল আমার বাড়ি পর্যন্ত চলে আসে, তোকে 5,000 টাকা দিয়ে দেয়, তুই সোজা তাকে আমার বাসায় ঢুকাই দিবি। দিন শেষে আমি আমার লাইফ রিস্ক নিয়ে বসে থাকবো। আমি আমার বাড়ির সামনে একজন সিকিউরিটি গার্ড দাঁড় করায় দিচ্ছি, তারপরেও যদি আমার লাইফের রিস্ক থাকে, তাহলে আমি এরকম মানুষকে আমার সিকিউরিটির জন্য রেখে কি করব? সো প্লিজ, তোর মতো স্টাফ আমার দরকার নাই। যা, চলে যা। স্যার স্যার স্যার, এবারের মতো আমারে মাফ করে দেন। আর আল্লাহর রস্তে কইতেছি, জীবনে এমন কাম করুম না স্যার। আমার চাকরিটা নিয়েন না স্যার। আমি তোকে বলছি এখান থেকে চলে যেতে। এই চাকরিতে আমি তোকে আর রাখবো না। এরপরেও যদি আর একটা কথা আমার শুনতে হয় তাহলে তোর চাকরি আমি কিন্তু... কি রে, কথা কানে যায়? তোকে না যেটা বললো এখান থেকে চলে যা, পুলিশে দেওয়ার আগে যা। স্যার এবারের মতো মাফ করেন, এরকম আর ভুল করবো না। ঝাপ! এই যে ম্যাডাম, কত হয়েছে আমার? আপনি যে খাইছেন ওইটা আর এই পার্সেল সহ ম্যাডাম 150 টাকা বিল হয়েছে। 150 টাকা? আচ্ছা, এক মিনিট। এই নিন 100। আর তো আমার কাছে হচ্ছে না আসলে, খুচরা ছিল বাট কোথায় যে খরচ হয়ে গেল। ভাইয়া, আপনি এক কাজ করেন, আপনি এই টাকাটা রেখে দেন। ম্যাডাম, এটা দেখে তো আমাকে বাংলাদেশি নোটের মতো মনে হইতেছে না। এটা কি আমাকে দেশের নতুন টাকা নাকি? না না ভাইয়া, এটা বাংলাদেশে কোনো টাকা না, এটা বাংলাদেশের বাইরের টাকা। আমার কাছে তো কোনো টাকা নেই, আপনি এই টাকাটা রেখে দেন। ম্যাডাম, আমি বিদেশি নোট মোট এটা আমি কিছু বুঝি না। এটা আমি রেখে কি করবো ম্যাডাম? আমার অবস্থা অত ভালো না ম্যাডাম। এই 50 টাকাও এখন আমার কাছে 500 টাকার সমান। আপনি আমার 50 টাকা দেন ম্যাডাম। আপনার তো টেনশন করতে হবে না। আপনি যদি এই টাকাটা না চালাতে পারেন, আমি তো আছি। আমি তেমনি তো প্রত্যেকদিন আপনার কাছে আসি, আচার খাই, আচার নিয়ে যাই। যদি আপনি বাইরে যা যে টাকাটা না চালাতে পারেন, আমাকে আবার দিয়ে দিবেন, সমস্যা কোথায়? আচ্ছা জি ম্যাডাম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসি। কি নোট দিয়া গেল ম্যাডামে? এই নোট আমি কি করবো? চালাইতে পারবো মনে হয় না। ঠিক আছে, না চালাইতে পারলে ম্যাডাম তো কইছি আল্লাহ ভরসা দেখা দেখবো। 50 টাকা বিলের লেগে স্যার 200 টাকার নোট দিচ্ছেন। এলেন 100 টাকা আর এলেন। ভাইয়া, এটা তো কোনো বাংলাদেশি নোট না। স্যার, আজকে বেচা কিনা তেমন ভালো না। এর আগে এক ম্যাডাম খায়া গেছে, উনি 50 টাকার বদলে আমার এটা দিয়ে গেছে। আমিও 50 টাকার বদলে আপনার এটা দিয়ে দিলাম। ভাইয়া, আপনার কোনো আইডিয়া আছে? এটা ডলার, $500। এটার মূল্য মিনিমাম 60,000 টাকা হবে। কি কইতেছেন স্যার? এইটার দাম 60,000 টাকা? হ্যাঁ, 60,000 টাকা। তবে আপনি যেখানে সেখানে থেকে পাবেন না, আপনার এক্সচেঞ্জারে যেতে হবে। কই যাইতে হইব স্যার? এক্সচেঞ্জার না কান? স্যার আমি তো এটি বুঝি না কোন জায়গায় যাইতে হইব না যাইতে হইব স্যার। আমি যদি আপনাকে
50,000 টাকা দিয়ে দিই, তাহলে আপনি এটা আমাকে দিয়ে দিবেন? মানে পরে আমি আবার এক্সচেঞ্জারে গিয়ে আমি আমার টাকা উঠিয়ে নিব। কি কইতেছেন স্যার? আপনি আমার এই নোটটার লেগে 50,000 টাকা দিবেন? আমার তো এটা বিশ্বাসই হইতেছে না। 1 মিনিট, এই নেন, এখানে পুরো 50,000 টাকা আছে। আল্লাহ গো আল্লাহ, স্যার দি সত্যি সত্যি আমার এটার লেগে এতগুলো টাকা দিছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। ঠিক আছে স্যার। কি ব্যাপার আলিফ, আমি তোমার কাহিনী বুঝলাম না। আমাকে ডলারটা দিয়ে বললে যাও মোনা গিয়ে ওই ভাইয়ের কাছে কোন রকম ম্যানেজ করে ডলারটা দিয়ে আসো। আমি দিয়ে আসলাম, তারপরে কি করলে তুমি 50,000 টাকা দিয়ে ওই ডলারটা আবার নিয়ে আসলে। এসবের কাহিনী কি? একটা কাজ যেহেতু করছি সেটার তো অবশ্যই কোনো রিজন আছে। সে কারণটা কি যে এরকম বোকামের যে কাজ করলে, সে কারণটা কি? আচ্ছা রিল্যাক্স, কেন করছি কি করছি আমি তোমাকে সব বলছি। হ্যালো, যে ডাক্তার সাহেব বলেন, কি কইতাছেন? ডাক্তার সাহেব আমি আপনার হাতে ধরি পায়ে ধরি ডাক্তার সাহেব, আপনি যেমনি হোক আমার মার চিকিৎসা করার ব্যবস্থা করেন। আমি যেই করে হোক টাকার ব্যবস্থা করবো, কিন্তু আপনি আমার মারে বাঁচান। আমার এই দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নাই ডাক্তার সাহেব। আপনি একটু দেখেন ডাক্তার সাহেব, আপনি আমার মারে বাঁচান। আমি যেমনি পারি দরকার হলে আমার কিডনি বেচা দিব, তারপর আমি আমার মার চিকিৎসা করাবো ডাক্তার সাহেব। আমি যেমনি পারি টাকার ব্যবস্থা করবো, আপনি আমার মার চিকিৎসা করেন ডাক্তার সাহেব। ঠিক আছে ডাক্তার সাহেব, আমি যেমনি পারি টাকার ব্যবস্থা করতেছি। আপনি আপনি আমার মার দিকে খেয়াল রাখেন। আল্লাহ, এত অল্প সময়ের ভিতরে এতগুলো টাকা আমি কই থেকে পাবো? আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে। এবার বুঝতে পারছো মোনা, আমি যখন লোকটাকে ফোনে কথা বলা শুনছি না, আমি রীতিমতো দেখছি যে লোকটা কান্না করতেছিল। আমি ব্যাপারটা নিতে পারি নাই। একটা মানুষ তার মাকে কতটা ভালোবাসলে এইভাবে আকুতি মিনতি করে কান্না করতে পারে। তারপরেও একটা ব্যাপার লক্ষ্য করে দেখো, ওনার দোকানে যখন অন্য কোনো কাস্টমার আসছে, উনি কিন্তু কারো কাছ থেকে 1 টাকাও চেয়ে নেয় নাই। উনি বলে নাই যে আমার মা অনেক অসুস্থ, আমাকে একটু হেল্প করেন। উনি তার মতো সঠিক দামে তার জিনিসপত্র সেল করতেছে। একটা মানুষের ভিতরে কতটা আত্মসম্মান বোধ থাকলে মানুষ এরকম হইতে পারে। উনি কারো কাছে হাত পাততেছে না, কিন্তু তার মায়ের জন্য তার চিন্তায় চোখে পানি চলে আসছে। আচ্ছা ঠিক আছে, আমি মানলাম যে তুমি এই লোকটাকে সাহায্য করার জন্য তুমি এত কিছু করলা, তা এত কিছু করার কি দরকার ছিল? তুমি গিয়ে ডিরেক্ট লোকটাকে টাকাটা দিয়ে দিলে তো পারতে, যে নেন ভাই টাকাটা রাখেন, এই টাকা দিয়ে আপনার মা চিকিৎসা করেন, দ্যাটস প্রবলেম সলভ। মুনা, আমাদের উচিত না একটা মানুষের আত্মসম্মান বোধে কোনোভাবে আঘাত করা, এটা উচিত না। আর তার থেকেও বড় কথা, আমি এইটাই ফলো করি যে আমি যখন কাউকে হেল্প করব, তখন আমি ডান হাতে হেল্প করলে যেন আমার বাম হাত না জানতে পারে। দ্যাটস ভেরি গুড। তার মানে আমি আমার হাজবেন্ডটাকে শুধু শুধু কিপটা ভাবছিলাম, সে মানুষ হিসেবে খুবই ভালো। এখন চলো। চলো।